আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি কাজী নজরুল ইসলামের লেখা ঝিঙে ফুল কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ে ফেলবো। একই সাথে তোমাদের এই কবিতার অনুশীলন থেকে তোমাদেরকে যে কর্ম অনুশীলন দেওয়া হয়েছে দেখো, এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, কবি কাজী নজরুল ইসলাম কিন্তু একজন প্রকৃতি প্রেমিক ছিলেন, তাই না? তো কবি কাজী নজরুল ইসলামের কবিতায় কিন্তু এই ঝিঙে ফুলের সাথে প্রকৃতির সৌন্দর্যের যে সম্পর্ক, এই জিনিসগুলো কিন্তু কবিতায় ফুটে তুলবে। তো চলো আমরা প্রত্যেকটা লাইন একটু ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ে ফেলি। তো দেখো, কবি বলছে যে ঝিঙে ফুল। এখানে কবি ঝিঙে ফুল বলতে কিন্তু পরম মমতায় ঝিঙে ফুলকে সম্বোধন করে কবি ডাকছেন। এই ঝিঙে ফুলকে সম্বোধন করে কবি ডাকছে। এরপর বলছে সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। অর্থাৎ কবি বলছে সবুজ লতা পাতার মাঝে ফুটে থাকা এই ফুলগুলোকে দেখে মনে হয় যেন নীলচে রঙের ফিঙে পাখির দল ভিড় করেছে। অর্থাৎ এই যে তোমার এই ঝিঙে ফুলটা কিন্তু চারিদিকে সবুজ লতা পাতার মাঝখান দিয়ে ফুটে ওঠে আর কি। হ্যাঁ, এরপর কবি বলছে ঝিঙে ফুল, এটি সেই সুন্দর ঝিঙে ফুল। তো কবি এই কয় লাইন দ্বারা আসলে কি বুঝিয়েছে দেখো, সেটার একটু ব্যাখ্যা আমি তোমাদেরকে বলি। প্রথম এই 3 লাইন দ্বারা কবি বলতেছে যে কবি ঝিঙে ফুলকে ভালোবেসে ডাকছেন। সবুজ লতা পাতার মাঝে যখন ঝিঙে ফুল ফোটে তখন কবির মনে হয় যেন সবুজ পাতাদের দেশে নীলচে অর্থাৎ ফিরোজিয়া রঙের ফিঙে পাখিরা এসে ভিড় করছে। এরপরে লাইনে কবি বলছে গুলমে পণ্যে, অর্থাৎ গুলমে বলতে কি বলতো, ঝোপঝাড় আর লতাপাতার মাঝে, তাই না? ঝোপঝাড় আর লতাপাতার মাঝে গুলমে পণ্যে লতিকার কর্ণে। এই লতিকার কর্ণে দ্বারা কবি বুঝিয়েছে লতারূপী সুন্দরীর কানের কাছে। এবার কবি বলছে দেখো ঢল ঢল স্বর্ণে, অর্থাৎ সোনালি উজ্জ্বলতার টলমল করে। ঢলঢল স্বর্ণ বলতে কবি বুঝিয়েছে সোনালি উজ্জ্বলতায় টলমল করে। ঝলমল দোলা দুল, অর্থাৎ কবি বলছে ঝকঝকে কানের দুলের মতো দুলতে থাকে ঝিঙে ফুল, এই মনোহরী ঝিঙে ফুল। কবি এই কয়লাইনটার আসলে কি বুঝিয়েছে সেটা একটু আমরা দেখি, তাহলে আমরা ফুল ধারণাটা পেয়ে যাব। কবি বলছে যে ঝোপঝাড়ের লতা পাতার অর্থাৎ গুলমে পর্ণের মধ্যে যখন এই ফুল ঝুলে থাকে তখন কবির মনে হয় লতারূপী কোনো সুন্দরীর কানে যেন একটি সোনার দুলছে। সোনালি রঙের উজ্জ্বলতায় এই ফুল ঝকমক করে দুলতে থাকে। কবি কিন্তু এই কয়েক লাইন দ্বারা এই মানেটি বুঝিয়েছে। এবার কবি বলছে পাতার দেশের পাখি বাদাহিয়া বুটাতে। কবি লাইন ধরে বোঝাচ্ছে, কবি একে পাতার দেশের পাখি বলেছেন যার প্রাণ বা হৃদয় লতার বুটার সাথে আটকে আছে। এরপরে কবি বলছে গান তব শুনিস আছে তব ফুটে ওঠাতে। কবি লাইন ধরে বোঝাচ্ছে সন্ধ্যায় যখন এই ফুল ফোটে কবি যেন তার সেই ফুটে ওঠার মাঝে এক নীরব সুর বা গান শুনতে পায়। কবি এই 2 লাইন দ্বারা কি বুঝিয়েছে সেটা একটু আমরা দেখি। দেখো, কবি বলছে কবি ঝিঙে ফুলকে পাতার দেশের পাখি বলে কল্পনা করেছেন, যে পাখির হৃদয় বা প্রাণ লতার বোটার সাথে আটকে আছে। সন্ধ্যায় যখন এ ফুল ফোটে তখন কবি যেন তার ফুটে ওঠার মাঝে এক নীরব গান শুনতে পান। কবি এই লাইনটার কিন্তু এই মানেটাই বুঝিয়েছে। এরপর কবি বলছে দেখো পৌষের বেলা শেষে, অর্থাৎ এই লাইনটার মানে কি দেখো শীতকালের শেষ বিকেলের সময় পরি জাফরানি বেশ, অর্থাৎ জাফরান রঙের সোনালি বা হলুদ সাজ পোশাক ধরে মরা মাচানোর দেশ, অর্থাৎ শুকনো বা প্রাণহীন মাচানের চারপাশকে করে তোলো মশগুল, অর্থাৎ নিজের রূপ ও সৌন্দর্যে বিভোর বা মগ্ন করে তোলো ঝিঙে ফুল, অর্থাৎ প্রিয় ঝিঙে ফুল। এই কয়েক লাইন দ্বারা কবি আসলে কি বুঝিয়েছে সেটা একটু তোমরা দেখো। কবি এই কয়েক লাইন দ্বারা কি বুঝিয়েছে দেখো, বলছে শীতের শেষ বেলায় যখন রোদের রং জাফরানি হয়ে যায় তখন ঝিঙে ফুলও যেন সে জাফরানি পোশাক পরে সাজে। মাটির শুকনো বা মরা মাচানো যখন এই ফুল ফুটে তখন সারা মাচান বা পরিবেশটা তার সৌন্দর্যে মেতে ওঠে, মুশগুল হয়। অর্থাৎ এই ধরনের ফুলগুলো কিন্তু মাচাই হয়। হ্যাঁ, যেমন বিভিন্ন শাকসবজির গাছের জন্য মাচা দিতে হয়, ঠিক সেই রকম মাচা দিতে হয় আর কি।
এরপর কবি বলছে দেখো, শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে। এই লাইনের কবি বোঝাচ্ছে সবুজ প্রকৃতি বা মাটির পৃথিবীকে কবি মা বলছেন, আর ঝিঙে ফুল হলো সে মায়ের কোলে থাকা সোনার মতো উজ্জ্বল মুখওয়ালা এক শিশু। এরপর কবি বলছে, আলু থালু ঘুম যাও রোদে গলা দুপুরে। অর্থাৎ খাকা রোদে দুপুরে যখন ফুলটি একটু নুয়ে পড়ে, অর্থাৎ একটু যখন নুয়ে যায়, মনে হয় খুকুটি অগোছালো হয়ে শান্তিতে ঘুমাচ্ছে। কবি দুই লাইনের কী বোঝাচ্ছে দেখো, এখানে শ্যামলিমা বলতে প্রাকৃতিক বা পৃথিবীকে বোঝানো হয়েছে। সেই সবুজ প্রকৃতির কোলে ঝিঙে ফুল হলো একটি সোনার মতো মুখওয়ালা ছোট্ট খুকু বা শিশু। রোদে ঝলসানো দুপুরে ফুলটি যখন একটু নুয়ে পড়ে তখন মনে হয় যেন খুকুটি অগোছালো হয়ে শান্তিতে ঘুমাচ্ছে, তাই না? এরপর কবি বলছে, প্রজাপতি দেখে যায়, অর্থাৎ রঙিন প্রজাপতি এসে তাকে লোভ দেখায়। বোটা ছিঁড়ে চলে আয়, অর্থাৎ প্রজাপতি বলে, লতার বাঁধন ছিঁড়ে আমার সাথে উড়ে চলে এসো। আসমানে তারা চায়, আকাশের তারারাও তাকে ডাক দিয়ে বলে, চলে আয় একুল, অর্থাৎ এই সীমাহীন নীল আকাশে আমাদের কাছে চলে এসো। ঝিঙে ফুল, আদরের ঝিঙে ফুল। তো এই কয় লাইনদার কবি কি বলতেছে দেখো, বলছে ঝিঙে ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রজাপতি তাকে প্রলোভন দেখায়, যেন সে বোটা ছিঁড়ে প্রজাপতির সাথে উড়ে চলে যায়। আবার আকাশের তারারাও তাকে আহ্বান জানায় সীমাহীন আকাশের অকুল নীলিমায় চলে যাওয়ার জন্য। তুমি বলো আমি হাই, অর্থাৎ কবি বলছে, কিন্তু ঝিঙে ফুল উত্তরে বিনয়ের সাথে বলে, ভালোবানি মাটি মায়, মানে ভালোবাসি মাটি মায়, অর্থাৎ আমি আমার এই জন্মদাত্রী মাটি পৃথিবীকে খুব ভালোবাসি। এখানে ভালোবাসি হবে, এখানে একটু বাংলা ঠিক করে নিও তোমরা। চাই না ও অলকায়, অর্থাৎ কবি বলছে আমি স্বর্গের ঐশ্বর্য বা আকাশের উচ্চতায় যেতে চাই না। ভালো এই পথ ভুল, অর্থাৎ কবি বলছে মাটির পৃথিবীতে লতাপাতার মাঝে এই সাধারণ জীবনই আমার শ্রেষ্ঠ জীবন। ঝিঙে ফুল, অর্থাৎ দেশপ্রেমিক ও মাটির ঘনিষ্ঠ এই ঝিঙে ফুল। এই কয় লাইন দ্বারা কবি কি বলতেছে দেখো, যে কিন্তু ঝিঙে ফুল অত্যন্ত বিনয়ী এবং স্বদেশের প্রতি অনুগত। সে প্রজাপতির বা আকাশের ডাক ফিরিয়ে দিয়ে বলে যে সে তার জন্মভূমি বা মাটি মাকে খুব ভালোবাসে। সে স্বর্গের ঐশ্বর্য চায় না, মাটির পৃথিবীতে লতাপাতার সাথে জড়িয়ে থাকাই তার কাছে সবচেয়ে বড় সুখ। তো এছাড়া তোমাদের জন্য কবিতাটি, আশা করি কবিতাটি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে তোমাদেরকে কিন্তু তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, তোমাদেরকে কিন্তু কর্ম অনুশীলন দেওয়া হয়েছে। দেখো কর্ম অনুশীলনে কি বলা হচ্ছে, কর্ম অনুশীলনে তোমাদেরকে বলা হচ্ছে যে 15টি ফুলের নাম লিখো, ফুলের রং, আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে তথ্য দাও। তো দেখো আমরা কিন্তু সুন্দর করে এখানে তোমাদেরকে 15টি ফুলের সব রকমের তথ্য, রং, আকৃতি, পাপড়ি, গন্ধ সব কিছু দিয়ে দিয়েছে। তো ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবা। দেখো 1 নাম্বার গোলাপ, 2 নাম্বার ঝিঙে ফুল, 3 নাম্বার শাপলা, 4 নাম্বার জবা, এরপর দেখো 5 নাম্বার গাধা, 6 নাম্বার হাসনা হেনা, 7 নাম্বার বেলি, 8 নাম্বার কৃষ্ণচূড়া, 9 নাম্বার কদম, 10 নাম্বার রজনীগন্ধা, এবার সূর্যমুখী, শিউলি, টগর, পলাশ, অপরাজিতা। এভাবে তোমরা ভিডিওটি পজ করে করে একটু সবগুলো তুলে ফেলবা। তো চলো এরপর তোমাদের এখান থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো একটু দেখে ফেলি। তো দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে ঝিঙে ফুল কি রঙে ফুটেছে, ওটা কিন্তু হবে গ নাম্বার ফিরোজিয়া। এবার 2 নম্বর বলছে ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে, ওটাতে কিন্তু হবে ঘ নাম্বার প্রকৃতির প্রতি ভালোবাসা। এবার 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে যে আবু বকর বহুদিন ধরে শহরে বাস করছে, গ্রামে জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পায় না। সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি সে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে, সে অনেক মজা করবে। তো এখান থেকে 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আবু বকরের গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে ফুল কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে, উত্তরটি হবে ঘ নাম্বার ভালোবাসি মাটি মাই, এটি। এরপর 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ঝিঙে ফুল কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো নিচের কোনটি কোনটি, উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 1 ও 2। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো সর্বপ্রথম আমরা ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে, উত্তর দেখো প্রজাপতি ও আকাশের তারা ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। খ নম্বর বলা হচ্ছে চায়না ও অলকায় চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে, উত্তর চায়না ও অলকায় বলতে কবি পৃথিবীর সুন্দর প্রাকৃতিক শোভা ছেড়ে না যাওয়ার দিকটি বুঝিয়েছেন। প্রকৃতির সৃষ্টি অনন্ত অক্ষয়, তা কখনো পুরনো হয় না, কিন্তু মানুষ যা তৈরি করে তা কৃত্রিম, অল্প দিনে তার সৌন্দর্য নষ্ট হয়।
পৃথিবীর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও হতে পারে না। প্রশ্নোক্ত উক্তি দ্বারা কবি এই কথাই বুঝিয়েছেন। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আমরা যদি উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর খুব সহজে বুঝতে পারবো। উদ্দীপকে বলা হচ্ছে, আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল, লেখাপড়ায় সে বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না। তো এখান থেকে গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে। ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করো। উত্তর, স্বাচ্ছন্দ্যময় পরিবেশ ত্যাগ করে অন্য স্থানে যাওয়ার আহ্বান করার দিক থেকে উদ্দীপকের মামার সাথে ঝিঙে ফুল কবিতার প্রজাপতির মিল রয়েছে। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুল পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশের জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে। অপরূপে ফুলকে বোটা ছেড়ে চলে আসার জন্য প্রজাপতি আহ্বান করে, তবে ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকতে চায়। উদ্দীপকে ফয়সালের মামা ফয়সালকে গ্রাম ছেড়ে শহরে আনতে চায়, যেখানে তাকে তিনি লেখাপড়া করাবেন, কিন্তু ফয়সাল গ্রামের প্রকৃতির ছোঁয়া, বিশাল খোলা আকাশ, দিগন্ত বিস্তৃত মাঠ ছেড়ে কোলাহলপূর্ণ পরিবেশে যেতে চায় না। ঝিঙে ফুল কবিতায় প্রজাপতিও ঝিঙে ফুলকে বোটা ছেড়ে চলে আসার জন্য আহ্বান করলে ঝিঙে ফুল মাটির মমতা ছেড়ে চলে যেতে চায় না। তাই উদ্দীপকের ফয়সালের মামা ও কবিতার প্রজাপতির সাথে মিল রয়েছে, তাই না? এবার ঘ নম্বর প্রশ্ন থেকে বলা হচ্ছে, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা উক্তিটির যথার্থ নিরূপণ করো। উত্তর, নিজ পরিবেশে স্নেহের বন্ধনে আবদ্ধ থাকতে চাওয়া দিক দিয়ে ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন এক সূত্রে গাথা। ঝিঙে ফুল কবিতার ঝিঙে ফুল প্রকৃতির কোনো কোলে সৌন্দর্য ছাড়াই, তাকে আকাশ প্রজাপতি সবাই ডেকে নিয়ে যেতে চায়, কিন্তু ঝিঙে ফুল ভালোবাসা মা রূপ মাটিকে সে নিজের মতো করে বাঁচতে চায়, প্রকৃতির হাতে লালিত হতে চায়। উদ্দীপকের ফয়সালের মনোভাব প্রকৃতির সান্নিধ্য ঘেঁষা আর কি। তার মা তাকে শহরে লেখাপড়া করাতে চান, কিন্তু সে গ্রামের চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ শহরে ঢাকাতে যেতে চায় না। উদ্দীপকের ফয়সাল ও ঝিঙে ফুল যেন অভিন্ন সত্তা বিশেষ, মা মাটিকে ছেড়ে কেউ যেতে চায় না, তারা তাদের নিজের প্রকৃতিতে আপন সত্তায় অধিকার ধরে রেখে বাঁচতে চায়। তাই ফয়সাল ও ঝিঙে ফুল কবিতার ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রের গাথা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।